আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকে তো হচ্ছে রান্না বান্না শেয়ার করব না, আজকে কিছু কথা বলার জন্য আসছি। তো আমাকে অনেক আপনি কমেন্ট করছেন এই বিষয় নিয়ে, তো আমি ভাবলাম যে এটা নিয়ে ভিডিওতে শেয়ার করি। তো প্রথম কথা হচ্ছে আমি কয়েকদিন আগে ডিম ভুনা করছিলাম বাংলাদেশের মতো। তো ডিম খেয়ে আমার ম্যাডাম কি বলছে সেটা জানতে চাইছেন। হ্যাঁ, ডিম ভুনা খেয়ে ম্যাডামের মেয়েরা অনেক বেশি প্রশংসা করছে, বলছে অনেক মজা হয়েছে। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে যে কোরবানির আরব দেশে কোরবানির নিয়ম কেমন, আমাদের বাংলাদেশের মতো কিনা, ওরা কিভাবে কোরবানি দেয় এই বিষয়ে কিছু জানতে চাইছেন। তো আর কয়েকদিন পরে তো ঈদ আসলে তো আমি কোরবানির ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার কফিল এখন থেকেই মানে খাসি দেখা শুরু করছে। সে খাসি কোরবানির ঈদের 10-15 দিন আগে কিনে, যার কাছ থেকে কিনে তার কাছে রেখে দেয়। মানে সে পালে, তো আমার বাসার সামনে খাসি পালে, তো ওইখানে ওই মহিলার কাছ থেকে কিনে ওনার কাছে রেখে দেওয়ার পরে যখন ঈদের আগের দিন বিকেলবেলা, মানে এই টাইমে সন্ধ্যার টাইমে, এখন কিন্তু আমার এখানে সন্ধ্যার টাইমে নিয়ে আসে, আইনা ওইখানে বান্ধা রাখে। তো আমি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যখন নিয়ে আসবে। তো আজকে আমার কফিলে হচ্ছে খাসি দেখতে গেছিল সকালবেলা, তো দেখে হয়তো ভালো লাগে নাই, মানে দেখে এখন থেকে দেখা শুরু করছে, যেটা ভালো লাগবে ওটা কিনা রেখে দিবে আর কি। তো যাই হোক, আর এখানে কোরবানির নিয়ম সম্পর্কে একটু বলি। কোরবানির ভিডিও তো শেয়ার করব, বাংলাদেশি লোকাই না, ওনারা কোরবানি দেয়, খাসি কাটে। আমাদের দেশে যেমন হুজুর আইনা কোরবানি দেয়, ওরা কিন্তু ওই রকম না। ওরা হচ্ছে বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ান, এদের আইনা পরে খাসি জবাই করে ওদের দিয়ে বানায়া তারপরে হচ্ছে পুরা মাংস ওরা নিজেরাই খায়, কাউরে দেয় না। ঠিক আছে, আমাদের দেশে তো বিলায়, এই দেশে বিলায় না, কাউরেই দেয় না, ওরা নিজেরাই খায়। আমার বাসায় আমার কফিলে আরাম একটা খাসি কোরবানি দিবে, দেওয়ার পরে পুরা মাংস আমি তো শেয়ার করবো ইনশাল্লাহ, এর জন্য এত কিছু আর বলতেছি না। এখন যখন ঈদের দিন আমি এই মাংস কি করি, আমি তো আমার নিজের হাতে প্যাকেট করি, আমার ম্যাডাম এর ধারের কাছেও যায় না। কারণ আমাদের দেশে কোরবানি দিলে আমরা কত একটা আনন্দ করি, গরুর সাথে যে কয়দিন গরু বাসায় থাকে এই কয়দিন আমরা মনে হয় গরুর সাথে দিন রাত বসেই থাকি, তাই না? এরকম করে না? যারা বাংলাদেশে কোরবানি দেয় তারা কিন্তু এরকমই করে, আনন্দ কাজ করে তাদের ভিতরে। কিন্তু ওরা আমার কফিলে খাসি কিনা নিয়ে আসে, আইনা ওই যে বাইন্ধা রাখবে, খালি পোলা পান একবার বাইরে দেখবে। আমার ম্যাডামও তো বাইরে দেখেও না, উনি হচ্ছে বাইরে দেখেও না। ঈদের দিন সকালে যখন উনি রেডি হয়ে বের হয়, আত্মীয় স্বজনদের বাসায় যায়, বের হওয়ার সময় উঠান দিয়ে বের হয়, ওইখানে বাধা থাকে, ওই সময় দেখে। তাছাড়া এই যে মাংস হাত দিয়া ধইরা, একটা কোরবানির মাংস অন্যরকম একটা ধরার একটা ফিলিংসই আলাদা, তাই না? হাত দিয়া ধরবেই করবে, এর ধারের কাছেও যাবে না। ঠিক আছে, আমার কপিলে খাসি কোরবানি দিবে, দিয়া পুরা মাংস বানাইয়া রান্নাঘরে নিয়া বল ধইরা আমার হাতে দিবে। ঠিক আছে, দিয়া বলবে কি তুই তোর মতো করে প্যাকেট কর। মানে আমি যেভাবে সবসময় প্যাকেট করি, আমি মানে আন্দাজে কতটুক লাগে সেই হিসেবে আমাকে দেয়, কয় তুই তোর মতো প্যাকেট কর। আমি রান্নাঘরে বসে বসে এগুলারে প্যাকেট করি, মানে সব কিছু আমার উপরে দিয়ে তারা তাদের মতো চলে যায়। ঠিক আছে, তো অবশ্যই শেয়ার তো করবে আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন। ইনশাল্লাহ ঈদ আসলে তো শেয়ার করবোই কি করি। আর আমি কি করব, ওই যে যারা কোরবানি দেয় বাংলাদেশি, ওই ধারের কাছেও তো আমি যাইতে পারবো না, কিন্তু যেখানে কোরবানি দিবে ওইখানে আমার ম্যাডামের মেয়েদের রুমে জানালার সামনে আমি জানালার গ্লাস দিয়ে একটু চুরি করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, কারণ ওখানে আমার কফিলও থাকবে। আমার কফিলকে অনেকে দেখতে চাইছেন, তো ঈদের দিন আমি দেখাবো ইনশাল্লাহ।
তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন, আর যারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলেই আমার নিয়মিত লাইফস্টাইল এখানে কিভাবে কোরবানি দেয় কি করে, আর যাদের আমার কফিলকে দেখার ইচ্ছা ছিল আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। কয়েকদিন আমার ভিডিওতে অনেক আলেমা আপুরা ঢুকে পড়ছিল বুঝছেন, যারা মনে করেন ভুল করে জান্নাত থেকে বের হয়ে ইউটিউবে মানে আমার ভিডিওতে ঢুকে পড়ছিল, আমি মাথায় কাপড় দিলাম না কেন, এটা নিয়ে তাদের মন্তব্য ছিল। তো এখন তো আমি রেগুলারলি মাথায় কাপড় দিয়ে আসি, কই এই আল্লামা পুরাতে এখন কমেন্ট করে না, এদের মন্তব্য তো আমি শুনি না যে হ্যাঁ মাথায় কাপড় দিয়েছেন, এইভাবেই থাকবেন, এইভাবে ভাল লাগতেছে। কই ভালো মন্দ তো এদের মন্তব্য আমি এখন দেখি না, তাদের তো আমার কমেন্ট বক্সে আমি তাদেরকে পাই না। এদের স্বভাবই এরকম বুঝছেন, একজন মানুষ সারা জীবন ভালো থাকবে, সব সময় ভালো থাকবে, যেই একটু কোনো রকমের তার ভুল ত্রুটি মানে ওইসব মানুষ পাবে তখনই তার পিছনে লাগবে, ঠিক আছে, বাজে মন্তব্য শুরু করবে। যখন ভালো হয়ে চলবে তখন দেখবেন এদের কোনো পাত্তাই পাবেন না। যখন দেখবেন যে একটু মানে হয়ে চলছে তখনই তারা ঢুকে মানুষকে আসে দিতে বুঝছেন। যাই হোক, এই আল্লামাদেরকে নিয়ে আর কথা বলার ইচ্ছা নাই। তো দাঁড়ান, একটু আগে একটা ঘটনা ঘটছে সেটা আপনাদের কাছে শেয়ার করি। আমি ময়লা ফেলতে, আপনারা তো জানেন যে ফয়সালকে ওর ফ্যামিলি মেম্বার্স 5 মিনিটও সময় দেয় না দিনে। যতক্ষণ আমি কাজে থাকি, ওদের সাথে ভিতরে থাকি, রান্নাঘরে থাকি, কাপড় আয়রনের রুমে থাকি, অতক্ষণ ও আমার সাথে সাথেই থাকে। এই যে এতক্ষণ এখানে বসেছিল, মাত্র রুমে গেছে, ঠিক আছে। তো আজান দিয়ে দিবে, আমি বইলা ওর রুমে পাঠাইয়া আসলাম। আমি বললাম না যে আমি একটু আসতেছি, তো পরে আমি রুমে রাইখা আসলাম, ঠিক আছে, কারণ এখন মাগরিবের আজান দিবে। তো আমি ময়লা ফেলতে গেছি, মানে ও গেটের সামনে দাঁড়ায় রয়েছে, মানে মেন গেট আমি খুইলা আটকাই নেই, কারণ আমি দেখলাম যে ও গেটের সামনে দাঁড়ায় আছে। তো আমি ভাবলাম যে ও গেটের সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাক, আর সবসময় ওইভাবে দাঁড়ায় থাকে। আমি যে পর্যন্ত বাসার ভিতরে না ঢুকবো এ পর্যন্ত ওখানে দাঁড়ায় থাকবে। তো বাসার সামনে তো দাঁড়ায় আছে, আর কোথাও তো যায় নাই। আর এই বাসার সামনে যে আমাদের দেশের মতো যে ঘনবসতি তাও কিন্তু না, আপনারা তো জানেন আমার বাসার সামনে পুরো ফাঁকা জায়গা, মরুভূমির মতো। কিন্তু আমার বাসার সামনে একটা উঁচা জায়গা আছে, সেখান দিয়ে মানুষ বিকাল হইলে, দিনের বেলা মানে সকালের থেকে না, বিকেল হইলে, এই সময় হইলেই অনেক লোক ওইখানে ব্যায়াম করে, দৌড়াদৌড়ি করে, অনেক মহিলারা হাঁটাহাঁটি করে, এদিক দিয়ে যায় আর কি, হাঁটাহাঁটি করে। তো আমার ম্যাডামে দেখছে যে গেট খোলা রাইখা আমি গেছি, ফয়সাল গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। পরে আমি ময়লা ফেলায় আসছি, আসার পরে গেট আটকাই দিছি। তখন আমাকে আমার ম্যাডাম বলতেছে যে আমি যখন মানে ময়লা ফেলতে যাব তখন গেট আটকাই দিয়ে যাব, ফয়সাল জানি গেটের বাইরে না যায়। তখন আমি বললাম যে ফয়সাল তো দূরে কোথাও যায় না, গেটের সামনে দাঁড়ায় থাকে, আর সব সময় বাসার ভিতরে থাইকা ওর হয়তো খারাপ লাগে, এর জন্য আমি গেট আটকাই নেই, যে ও গেটের সামনে একটু দাঁড়ায় থাকুক, বাহিরের পরিবেশটা ও দেখুক, ঠিক আছে। তো বলে যে এদিক দিয়ে মানুষজন যায়, মানে হাঁটাহাঁটি করে, তাও বাসার কাছে না, একটু দূরে। আমি তো দেখাইছি আপনাদের, আমার বাসার সামনে একটা উঁচা জায়গা আছে, ওইটার উপর দিয়ে হাঁটাহাঁটি করে। তো আর ও দাঁড়ায় থাকে গেটের সামনে। তো ওই মানুষজন ওরে দেখবো, তো ওরে দেখলে সমস্যাটা কি আমি এটা বুঝি না। এরা কেন মানুষের কাছে ওরা যাইতে দেয় না, মানে এদের সমস্যা কি, ওরাই কেন মানুষের কাছে যাইতে দেয় না? মানে এরা শরম পায়, লজ্জা পায় যে ও প্রতিবন্ধী, ঠিক আছে, ও প্রতিবন্ধী, এর জন্য লজ্জা পায়, ওরা মানুষের কাছে যাইতে দিতে চায় না। তো দেখেননি তো আপনারা, কোথাও গেলে সমুদ্রের পাড়ে যেখানে মানুষজন নাই সেইখানে গিয়ে বসে থাকে, মানুষজন থাকলে ওই সময় আর নামেই না ওইখানে। তো এরা কেন ঘরবন্দি অবস্থায় মানুষ করতেছে? ও আজকে যতটুকু ডেভেলপ হয়েছে, ওর ব্রেন সব কিছু আমার জন্য, কারণ ও আমার সাথে সাথে থাকে, আমি ওকে এটা ওইটা শিখাই। ওর ব্রেন যতটুকু ডেভেলপ হয়েছে সম্পূর্ণ আমার জন্য। আমি ওর অনেক কিছু সহ্য করছি, জানেন। এই বাসায় যখন আসছি ও অনেক ছোট ছিল,
ম্যাডাম তো ডিউটিতে যাইতো গা, তার হাজব্যান্ড ঘরে ঘুমাইতো। আমি তো তখন নতুন নতুন কাজ করি, আমি কাজটা শেষ করে আমার রুমে এসে বসে থাকতাম। ও কি করতো, ড্রয়িং রুমে বসে কার্পেটের উপরে মানে নোংরা করতো, পটি করতো কার্পেটের উপরে, বুঝছেন। তারপরে হাত দিয়ে এগুলারে আবার ফ্লোরের ভিতরে মানে নষ্ট করতো, ইয়া করতো, মানে প্রচুর ইয়া আমি সহ্য করছি। তো এগুলো আবার আমি সব পরিষ্কার করতাম পানি দিয়ে, সাবান দিয়ে, বুঝছেন। আমি অনেকই সহ্য করছি। তো এগুলা করতো, বা ওয়াশরুমে যাওয়া বুঝতো না, ঠিক আছে, যেখানে সেখানে এগুলা করতো। তা আমি ওরে ওয়াশরুমে যাওয়া শিখাইছি, ওয়াশরুমে গিয়ে পানি ব্যবহার করে, তখন তো ছোট ছিল, আমি শিখাইছি পানি ব্যবহার করে কিভাবে, এগুলো শিখাইছি। কাপড় চোপড় ওরা হেরা প্রতিবার ওরে পরায় দেয়, কিন্তু আমি একবার ওরে কাপড় চোপড় দিয়ে রুম থেকে বেরোয় গেছি, ও দেখি কি সুন্দর কাপড় চোপড় পরছে, মানে দেখাই দিছি ইশারা দিয়ে, আগে দেখাই দিয়ে আমি বের হয়ে গেছি, ও পরছে। আর যখন ছোট ছিল তখন তো আমি গোসল করাইছি ওকে, এখন তো আমি বড় হয়েছে, এগুলা করি না। তাহলে আমার কথা হচ্ছে যে ও এরকম হয়েছে, আল্লাহ দিছে, তো ওরে নিয়ে এত এদের এত শরম কি জন্য, আমি এটাই বুঝি না। এত লজ্জা পাই কেন মানুষের সামনে এই ছেলেটারে নিতে। এরাই যদি বাবা মা হইয়া এরকম করে, তাহলে এই ছেলেটা মানে কি ঘরবন্দি অবস্থায় মানুষ হবে? নিজের বাসার গেটের সামনেও দাঁড়াইছে, তাও সমস্যা। ভিডিওতে আজকে অনেক কথা শেয়ার করতেছি। আজকে আমার কপিলদে আমি বলি, আমার বাসায় যে রান্না বান্না করি আপনারা তো দেখেনি, মাছ মুরগি এই দুইটা ছাড়া আর কিছুই না। আমাদের দেশে যতই গরিব হোক, সপ্তাহে একদিন কিন্তু মাংস খায়, গরুর মাংস খাক আর খাসির মাংস খাক, সপ্তাহে একদিন কিন্তু মানুষ ভালো মন্দ খায়। কিন্তু এখানে আপনারা দেখেন কখনো আমাকে খাসির মাংস বেশি রান্না করতে? যাই হোক, আমি আজকে আমার কপিলরে বলছি, আমি বলছি কি, আপনি খালি মাছ আর মুরগি আনেন কি লিগা, মাংস আনতে পারেন না? পরে কয় মাংস মানে হ্যাঁ কোরবানি, আজকে কয় তারিখ, আজকে 9 তারিখ, কোরবানি বাকি আছে এখনো কতদিন, আরো 15-16 দিন বাকি আছে ঈদের, এর জন্য হ্যাঁ মাংস কিনে না। হ্যাঁ ওই খাসি কোরবানি দিব, সেই সঙ্গে মাংস খাইবো, এর আগে হ্যাঁ মাংস কিনবো না। পরে শেষে আমি আর মুখের উপরে বলে দিছিলাম আমাদের দেশে প্রতি শুক্রবারে মাংস রান্না করে। সত্যি? আমাকে আমি যে বাংলাদেশে যাবো না, আমি ছবি তুলে তুললাম ম্যাডামের মোবাইলে পাঠাবো, তখন আপনি দেখেন আমাদের দেশে গরিব মানুষও, একজন নিম্নবিত্ত মানুষও সপ্তাহে একদিন মাংস খায়। পরে কিছু কয় না, গেছে গা। আমি আমার উচিত কথা কই, কিছু কয় না আমারে, কারণ ওই যে আমি যে আমার কাজকর্ম ভালো, সব কিছু যে আমি ভালো, এর জন্য। যদি ওরকম হইতাম তাহলে হয়তো আমি এই কথাগুলো বলার সাহস পেতাম না। তো এই আজান দিয়ে দিছে, এখন গিয়ে স্যান্ডউইচ বানাবো, বার্গার ভাজছি, আলু ভাজছি, এগুলো দিয়ে ওদেরকে স্যান্ডউইচ বানাই দিব। একটা কথা বলতে ভুলে গেছিলাম, আবার আসলাম। আগামীকাল হচ্ছে, আজকে শনিবার, আগামীকাল রবিবার, তো কালকে আমার ম্যাডাম হয়তো ডিউটিতে যাবে না, তার বোনকে আর আমাকে মার্কেটে নিয়ে যাবে। তো উনি ডিউটিতে গেলে কিন্তু ওনার বাচ্চাটা ওই ডে কেয়ারে রাখা যাইতো, কিন্তু কালকে যেহেতু ডিউটিতে যাবে না, বাচ্চার ডে কেয়ারে দিবে না। এই মার্কেটে যাব, এই বাচ্চার কোলে নিয়ে মার্কেটে নামতে হবে কেন? 1 ঘন্টার জন্য 1.5 ঘন্টার জন্য ডে কেয়ারে দিয়ে আসতো, তারপরে আমাদের কেনাকাটা শেষ হইলে বাসায় আসার সময় ওরে নিয়ে আসতো, তাই না? দিবে না। এই আমার এই বাচ্চা টানাটানি করার লাগবে। এখন আমি বাচ্চাই টানবো, না মোবাইলই টানবো, না ভিডিওই করবো মার্কেটে গিয়া, না আমি কেনাকাটাই করবো, আমি কি করবো এটা কম দেখি। ভাবতেছি যদি এরকম হয় তাহলে আমার মোবাইল সাথে করে নেওয়া যাবে না, কারণ আমার মোবাইলটাও তো কম বড় না। এই বাচ্চা টানবো, না মোবাইল টানবো, না আমার পার্স ব্যাগে টাকা থাকবো সেটা টানবো, নাকি আমি কেনাকাটা করবো, আমি না ভিডিও করবো, কি করবো আমি? তো এমনি ওনাদের যখন দরকার হয় তখন ঠিকই বাচ্চা বাসায় রাইখা এখানে ওখানে দৌড়ায়। আজকে যে আমার প্রয়োজন, আবার ওনার বোনের প্রয়োজন, এই জন্য বাচ্চা সাথে করে নিয়ে যাবে। তাহলে এই মার্কেটে ঘুরবে, ছোট বাচ্চা নিয়ে ঘোরাটা প্যারা না। যদিও এখানকার মার্কেটে ওরকম বাংলাদেশের মতো ওরকম মানে রাশ নাই, মার্কেটে মানুষজনের ঝামেলা নাই, প্রতিটা মার্কেটে এসি আছে, তারপরও বারবার এবারে বাচ্চাটাকে কোলে নিয়ে গাড়ির থেকে নামা,
আবার ঘোরা, কেনাকাটা করা, আবার আমার তো বাচ্চা কোলে নিলে মেরুদণ্ডের হাড় ব্যথা করে। তো আমি চিন্তা করতেছি, যদি আপুরা আগেই বলে রাখি, ভাবছিলাম যে আপনাদের সাথে ঈদ শপিং শেয়ার করব, কি কি কিনি মার্কেটে গিয়া। যদি বাচ্চা আমার নেওয়া যায় মার্কেটে, তাহলে হয়তো মোবাইল নিব না, বাসায় রেখে যাব, কেনাকাটা আইসা পরে শেয়ার করব বাসায় আপনাদের সাথে। ঠিক আছে আপুরা, তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর হ্যাঁ, আমি তো সবার কমেন্টে রিপ্লাই করি, সেই সাথে আপুরা চান যে আপনাদের নাম আমি ভিডিওতে নেই, নাম বলি, তো খুশি হন আপনারা। তো ইনশাল্লাহ আমি সবার নামই নেওয়ার চেষ্টা করব, যারা যারা কমেন্ট করবে, যাদের কমেন্ট পাবো। আবার অনেক আপুরা আমাকে বলছেন যে সপ্তাহে একদিন টাইম করে সবার কথার উত্তর দেওয়ার জন্য। তো আমি যদি টাইম পাই আমি রেগুলারই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এগুলো নিয়ে কেউ মন খারাপ করবেন না। তো ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। যাই ওদেরকে স্যান্ডউইচ বানাই দিয়ে তারপরে রুমে চলে যাই।